আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি ইনজামুল হাসান শাকিব। আসলে একটু অসুস্থতার কারণে গত ক্লাসটা আসলে নেওয়া হয়নি। চেষ্টা করব ক্লাসটা রেকর্ড করার জন্য। হ্যাঁ? আপনাদের সকলকে ধন্যবাদ আমার অপেক্ষার জন্য। তো আজকে হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে আপনাদের মানবিক ইউনিট ভর্তি প্রস্তুতি নিয়ে, এই বিষয়টা নিয়ে। ঠিক আছে? এখানে কয়টা বিষয় আছে? একটা হচ্ছে আপনার আইকিউ আর একটা হচ্ছে কি আইসিটি। এটাকে আমরা একটা কি বলতে পারি বলেন তো? মাস্টার ক্লাস বলতে পারি। ওকে? তো মাস্টার ক্লাস যদি আমরা বলি, হ্যাঁ, তাহলে নিচের দিকে আমরা দেখবো যে মাস্টার ক্লাস কি কি আছে, মাস্টার ক্লাসে কিভাবে আছে বা বিগত সালের সাথে এটার হচ্ছে কি সম্পর্ক আছে। হ্যাঁ, তো বিগত সালের সবার আগে কাজ কি আপনাদেরকে আমি বলছি না যে সবসময় হচ্ছে কি করবেন, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবেন। কি করবেন বলেন তো? কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবেন। তাহলে যদি আমরা এই যে বিশ্ববিদ্যালয় এবং তাদের যদি ইউনিট গুলো দেখি, হ্যাঁ, দেখতে পাচ্ছি আমরা প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আইকিউ বা সাধারণ জ্ঞানের অংশে কি আসে বলেন তো? মানসিক দক্ষতা বা আইকিউ আসে। তারপরে আইসিটি আসে কি প্রয়োজনীয় সিলেবাস অনুযায়ী এবং আছে তাই গুরুত্বপূর্ণ নোট কি দেখেন তো? সাধারণ জ্ঞানের 30 নম্বরের মধ্যে কয়টা থেকে? 3টা থেকে 5টা প্রশ্ন। কয়টা প্রশ্ন? সর্বোচ্চ 3টা থেকে 5টি প্রশ্নের মতো কি পাওয়া যায়? সরাসরি একদম আপনার কমন পাওয়া যায়। জাহাঙ্গীরনগরে যদি বি এবং সি ইউনিটটা আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা 10 থেকে 15 নম্বরের মতো কি প্রশ্ন দেখতে পাই মানসিক দক্ষতায়। আইসিটিতে 5 থেকে 10 নম্বর। এখন আপনারা বলবেন যে ভাইয়া সবসময় তো আসলে এত নাম্বার বা এত কোশ্চেন আসলে দেখা যায় না। তাহলে এটা কিভাবে বুঝবো? প্রিপারেশনটা কিভাবে নিব? এর খুবই সহজ সমাধান হচ্ছে যে আপনার প্রিপারেশন আমরা একদম শেষের দিকে নিব। ঠিক আছে? বাট এটা আপনি কি করতে হবে? একটা রেগুলার বেসিসে হালকা একটু আপনাদেরকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। এখানে কি আসে বলুন তো? আইকিউ এবং আইসিটির উপর থেকে আলাদা ৫ নম্বর থাকে। আগে ছিল, এখনো আছে সম্ভবত। হ্যাঁ? তারপর দেখেন গুচ্ছ বা মানবিক জিএসটি গুচ্ছ দিয়ে যদি আপনারা চেষ্টা করেন তাহলে হচ্ছে মানসিক দক্ষতায় ৫ থেকে ১০ নম্বর এবং আইসিটি হচ্ছে কি বলেন তো? ২০ নম্বর ঐচ্ছিক। আইসিটি এখানে গেম চেঞ্জার সাবজেক্ট হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে বলেন তো? গেম চেঞ্জার সাবজেক্ট হিসেবে কাজ করে। কারণ হচ্ছে মোটামুটি গুচ্ছতে আপনার আইসিটিতে অনেক বেশি আসে। কারণ এটা কি বলেন তো? মৌলিক জিকে অংশ ধরে, হ্যাঁ? অনেকে বলে যে এটা কি? এটা হচ্ছে মৌলিক জিকের অংশ। কিসের অংশ? মৌলিক জিকের অংশ, হ্যাঁ? এইজন্য কি হয়? এটা বেশি আসতে পারে। তারপর রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানসিক দক্ষতা থেকে আপনার হচ্ছে বা আইকিউ থেকে ৫ থেকে ১০ নম্বর আসে এবং আইসিটি থেকে প্রাসঙ্গিক প্রশ্ন বলতে ২ থেকে আপনার ৪ টা প্রশ্ন আসে। যেরকম হচ্ছে ওয়াইফাই এর মান কতটুকু, এরকম কতটুকু, হ্যাঁ? মৌলিক আইসিটি এবং গাণিতিক যুক্তি বেশি আসতে পারে। আপনারা যারা হচ্ছে বি ইউনিট, হ্যাঁ? বি ইউনিট নন কমার্সে দিবেন। বি ইউনিট নন কমার্স, হ্যাঁ? যারা হচ্ছে বি ইউনিট নন কমার্সে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব এটা গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি সবার জিনিসটা মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা। তো এই যে এতগুলো কোশ্চেন আসে বিগত সালে তারপরে ভাইয়া সবাই আসলে কেন পড়ায় না? আসলে হচ্ছে কি ১ম দিকে এটা একটা ঝামেলা হিসেবে সবাই আসলে গণ্য করে, হ্যাঁ? এবং এটা সবাই ইগনোর করে যায়। তো আপনারা ইগনোর করবেন না। আপনারা সবসময় পয়েন্টে কথাবার্তা বলবেন, হ্যাঁ? পয়েন্টে চিন্তাভাবনা করবেন। পয়েন্টে কি চিন্তাভাবনা করবেন সেটা হচ্ছে যে আপনার কি করতে হবে? টপ করতে হবে, হ্যাঁ? এখন এটা হচ্ছে ওই 20% এর ভিতরে যেটা হচ্ছে ওই যে আপনাদেরকে বলছিলাম না বিশ্ববিদ্যালয় প্রেফারেন্স করে এই 20% এর ভিতরে এটা পড়ে থাকে। ঠিক আছে? তাহলে এখন আমরা দেখি যে আইকিউ এর বিষয়টা কিভাবে আসে। আইকিউ এর বিষয়টা বেশ আ ব্রড একটা চিন্তাভাবনা। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা, আলাদা ধরনের আইকিউ আসে। আবার আইকিউ বিভিন্ন ক্লাস থাকে। যেরকম আপনার হচ্ছে আ ক্লাস 1 আইকিউ। তারপর হচ্ছে আপনার যেটাতে হচ্ছে আপনার কি হয় বলেন তো? এটা হচ্ছে আপনার যে ক্যাডেট কলেজের পরীক্ষা আছে না? ক্যাডেট কলেজের পরীক্ষা ওটা ক্লাস 1 দেয়। আর হচ্ছে আপনার ক্লাস ট্যুর আইকিউ হচ্ছে আপনার অ্যাডমিশন রিলেটেড পরীক্ষায় আসে। কোন পরীক্ষায় আসে? এই যে আমরা যে অ্যাডমিশন আপনাদেরকে পড়াচ্ছি, এই অ্যাডমিশন পরীক্ষায় আসে। আর হচ্ছে আপনার ক্লাস 3 টাইপের যেটা আছে, হ্যাঁ? এটা হচ্ছে আপনার বিসিএস অথবা এই যে আইএসএসবি, হ্যাঁ? এই টাইপের পরীক্ষাগুলোতে আসে। ঠিক আছে? তো এখানে আপনারা সম্ভবত ক্লাস 2 টাইপের যেগুলো অ্যাডমিশন আসবে, হ্যাঁ? তার মধ্যে দেখেন একটা হচ্ছে ভাষাগত বা ভার্বাল। একটা হচ্ছে ভার্বাল, একটা হচ্ছে নন ভার্বাল। এখানে শুধুমাত্র ভার্বালটা আসবে, নন ভার্বালটা ক্লাস 3 তে আসে। এটা হচ্ছে কি বলেন তো? শব্দার্থ, বিপরীত শব্দ, সাদৃশ্য, অ্যানালজি এবং সম্পর্ক নির্ণয়। এটা আপনার ভাষাগত জ্ঞান এবং কি যুক্তির গভীরতা কি করে বলেন তো? পরিমাপ করে। ওকে। তো এই যে যুক্তির পরিমাপ এবং গভীরতার পরিমাপ বলতে আমরা কি বোঝাই? শব্দার্থ। শব্দার্থ কি? অনেক সময় প্রশ্ন আসে না? যে হচ্ছে অগ্নি, হ্যাঁ? অগ্নি এর সমার্থক নয় কোনটি? এর হচ্ছে কি সমার্থক নয়
কোনটি আসে না? অনেক সময় পরীক্ষা আসে তো নাকি? সমর্থন নয় কোনটি বিপরীত শব্দ, নিচের কোনটি বিপরীত শব্দ নয়? নিচের কোনটির সাথে সাদৃশ্য রয়েছে, নিচের কোনটির সাথে বিসদৃশ্য রয়েছে, হ্যাঁ? তারপর হচ্ছে শিক্ষক যদি ছাত্র হয় তাহলে ডাক্তার কি হবে? পেশেন্ট। এরকম টাইপের অ্যানালজি যেগুলো আসে ইংলিশে আপনারা পড়েন না? ওই সেম গুলো হচ্ছে কি ভার্ব বা এ বলা হয়। এখানে আপনাদের হচ্ছে আপনার ভাষার জ্ঞান এবং তার যুক্তির গভীরতা কতটুকু সেটা বোঝাবে। তারপর হচ্ছে গাণিতিক বা নিউমেরিক্যাল। এটা হচ্ছে সংখ্যার ধারা, বয়স, দূরত্ব, সময় এবং ঘড়ির কাঁটার অবস্থান। এতে দ্রুত ক্যালকুলেশন করার ক্ষমতা যাচাই করা হয়। সংখ্যার ধারা বলতে ওই যে আপনার সমান্তর ধারা আমরা পড়ছি না? কি ধারা বলেন তো? সমান্তর ধারা, গুণোত্তর ধারা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের সূত্র ধারা, বয়স, বাবার বয়স যদি দ্বিগুণ হয়, বাবার বয়স যদি কি হয় বলেন তো? দ্বিগুণ হয়। বাবা যদি দ্বিগুণ হয় তাহলে আমরা কি করব? তারপর হচ্ছে চিত্রভিত্তিক বা স্ফটিক আপনার প্রতিচ্ছবি, চিত্র পূরণ এবং জ্যামিতিক ঘন বা ত্রিভুজ গণনা। ধরেন এরকম একটা দেওয়া আছে, হ্যাঁ? এরকম করে বলতেছে যে বলেন এর মধ্যে কয়টা ত্রিভুজ আছে? এর মধ্যে সমবাহু কয়টা? যদি বলে যে সমবাহু কয়টি? তারপর হচ্ছে আপনার বিষমবাহু কয়টি? বিষমবাহু কয়টি? তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে গণিতের এরকম ঘর দেওয়া থাকবে, হ্যাঁ? এরকম প্লাস এরকম ঘর দেওয়া থাকবে, দিয়ে এখানে আরেকটা ঘর দেওয়া থাকবে বা যেকোনো সংখ্যা বসানো থাকবে। এখানে যোগ ভাগ গুণ আসবে। ঠিক আছে? এবং ত্রিভুজ গণনা করা থেকে শুরু করে যত ধরনের ঘটনা আছে সবগুলো ঘটনা কি এখানে কিন্তু ঘটতে পারে। ঠিক আছে? আশা করি আপনারা কি বুঝলেন? তাহলে আমরা কি পারলাম? নাম্বার ওয়ান আমরা কি পাইলাম? একটা হচ্ছে কি ভাষাগত। নাম্বার টু আমরা পাইলাম গাণিতিক বা নিউমেরিক এবং নাম্বার তিন আমরা পাইলাম হচ্ছে কি চিত্রভিত্তিক স্ফটিক। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে? এখন এটার বাদ দিয়েও আরেকটা ধরনের ধাপ আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে কি বলেন তো? রক্তের সম্পর্ক নির্ণয়। রক্তের সম্পর্ক নির্ণয়। রক্তের সম্পর্কটা আসলে সচরাচর এত গুরুত্বপূর্ণ আসলে কেন? হ্যাঁ, রক্তের সম্পর্কটা আসলে এত গুরুত্বপূর্ণ কেন? এটার পিছনে রিজন আছে। রিজনটা কি? রিজনটা আসলে কি? এবং এই যে এত গুরুত্বপূর্ণ ঘটনা রিজনটা কি? সেটা হচ্ছে যে আমরা যে আপনাদের একটু আগে বললাম, কি বললাম বলেন তো? সেটা হচ্ছে যে ক্লাস টু আইকিউ। আমরা কি বললাম বলেন তো? ক্লাস টু আইকিউ যখন আপনি করবেন তখন তার মধ্যে রক্ত সম্পর্ক এবং লজিকটি থাকবেই। রক্তের সম্পর্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কি বলেন তো? খুবই গুরুত্বপূর্ণ এবং কি মোটামুটি সহজ এবং কি সহজ এবং বলতে পারেন কি সহজ। তাহলে বলবেন যে ভাই এত সহজ বলতে টাইম খায়। দেখেন কিছু কিছু কোয়েশ্চেন আছে যেটা আপনি জানেন হচ্ছে টাইম খাবে, কিন্তু তারপরেও কি ওটা সলভেবল এবং সেই কাজটা কি অবশ্যই অবশ্যই করা সম্ভব। ঠিক আছে? এখন রক্ত সম্পর্ক যদি সমাধান করতে চাই তাহলে আমরা কিন্তু আমরা একটা বাম পাশের যে ছবিটা আছে এই ছবিটা হচ্ছে বাইজুসের, ভারতের একটা বিখ্যাত এডটেক প্ল্যাটফর্মই বাইজুস। ঠিক আছে? সেখান থেকে নেওয়া। ওরাও যেহেতু সেম কাজই করে। ঠিক আছে? দেখেন এখানে যদি আমরা একটা ফ্যামিলি ট্রি দেখতে চাই তাহলে ফ্যামিলি ট্রিতে প্রথমে কাকে দেখতে পাচ্ছি? কৃষ্ণা নামে একজনকে দেখতে পাচ্ছি। কৃষ্ণা তারপর থেকে কি আংশু দেখতে পাচ্ছি। ঠিক আছে? এবং আমরা সম্ভবত মনে হচ্ছে এটা হাজবেন্ড এবং ওয়াইফ। ঠিক আছে? এবং এর পাশ থেকে কি আসছে? তাদের বড় মেয়ে রামা, ছোট মেয়ে দিভা এবং হচ্ছে কি সুনু। তাহলে এটা কি ভাই না বোন? কোনটা বলেন তো? হ্যাঁ, এখান থেকে দেখাচ্ছে। তাহলে এখানে কোশ্চেন করবে যে কৃষ্ণ আসলে আনসুর কে, আসলে আনসু আসলে রামার কে, রামা আসলে দেভার কে, দেবা আসলে সোনুর কে। এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা ধরে নিব। ঠিক আছে? তো যদি এখানে অ্যারেঞ্জমেন্ট করতে বলি যে এদেরকে আর সিটিং অ্যারেঞ্জমেন্ট করাও, বা যদি বলে যে কোথাও গেলে এরা কিভাবে কাজ করবে, তখন কি হবে? ভাই বোনের ক্ষেত্রে অনেক যারা বড় তারা একদিকে বসে বা বোনেরা একসাথে বসে বা ভাইয়েরা একসাথে বসে, তাই না? ঠিক আছে? আর এখানে সমাধান দেখতে পাচ্ছি আমরা। সমাধান তাহলে আমরা কয়টা উপায় সমাধান করব? সমাধান ক্ষেত্রে কি লিখতে হবে? একটা হচ্ছে প্রজন্মের পার্থক্য। কি পার্থক্য? প্রজন্মের পার্থক্য। বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে এবং হিসেব পুরোটাই করতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে যদি বাবা মার ক্ষেত্রে বলে সেটা হচ্ছে তোমার বাবার ভাইয়ের, যদি বলে সেটা বাবার ভাইকে, হুম, বাবার 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 ছেলের বউ তোমার কে? তোমার মা। হ্যাঁ, ঠিক আছে? ভাই বোন এই একইভাবে একই প্রশ্ন, ছেলে মেয়ে একইভাবে একই প্রশ্ন। ঠিক আছে? এগুলো আসে।
তারপর হচ্ছে লিঙ্গ নির্ধারণ হচ্ছে পুরুষ এবং নারী চিহ্ন দিয়ে চিহ্নিত করুন যাতে ভুলভাল না হয়। এটি সচরাচর হয় কখন? যখন হচ্ছে আপনারা বুঝতে পারেন না। অনেক সময় দেখা যাচ্ছে ছবি দেওয়া থাকে। সাধারণত এই টাইপের প্রশ্ন আসে না। তারপর অনেক সময় কি দেওয়া থাকে? ছবি দেওয়া থাকে। তারপর সম্পর্ক নির্ণয়ের কথা হয়। অনেক সময় সেটাকে মিস্টেক করে মেল এবং ফিমেলের মধ্যে। ঠিক আছে? তারপর হচ্ছে কি লজিক ট্রি। প্রশ্ন অনুযায়ী ধাপে, ধাপে একটি ছোট বংশবৃক্ষ বা ম্যাপ তৈরি করুন। হ্যাঁ? ওই যে বললাম যে বাবার ভাই কে? তাহলে আপনি লিখলেন আগে বাবা। বাবার উপরে তার বাবা। তার হচ্ছে কি সন্তান, সন্তান মানে কি তার বাবা, বাবার হচ্ছে কি ওয়াইফ, তার মানে হচ্ছে কি বাবার বউ, আর বউয়ের ছেলে হচ্ছে কি আমি, হ্যাঁ, তাহলে হচ্ছে কি সেটা হবে কি বলেন তো মা। ঠিক আছে, ঠিক আছে। একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি, সরি গাইস একটু সিক, হ্যাঁ, একটু হাত পা অবস্থা খারাপ, যাই হোক। আপনার বাবার একমাত্র শ্যালকের বোনের মেয়ে আপনার কি হয়? বাবার শ্যালকের বোন, বাবার শ্যালককে বলেন তো আপনার, বাবার শ্যালককে আপনার মামা, বাবার শ্যালক হচ্ছে কি? প্রথমত আপনার মামা, মামার বোন হচ্ছে আপনার মা। ঠিক আছে, মায়ের মেয়ে হচ্ছে আপনার বোন। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। ঠিক আছে, ওকে। এবার দেখবো গাণিতিক ধারা বা যুক্তির প্যাটার্ন বিশ্লেষণ। গাণিতিক ধারা বা কি যুক্তির প্যাটার্ন বিশ্লেষণ। তাহলে ধারার কথা প্রথমে আপনাদেরকে আমি বলেছিলাম, হ্যাঁ, সেটা হচ্ছে সমান্তর ধারা, গুণোত্তর ধারা থেকে শুরু করে বর্গ কত, তারপর হচ্ছে প্রথম সংখ্যা হলে এততম সংখ্যা কত। দেখা যাচ্ছে বলতেছে প্রথম সংখ্যা হচ্ছে কত বলতেছে বলেন তো? প্রথম সংখ্যা হচ্ছে 100, তাহলে হচ্ছে কত পঞ্চম সংখ্যাটি কত, পঞ্চমটি কত, বা অষ্টমটি কত, বা 91তম সংখ্যাটি কত। এখানে আপনার পার্থক্য দেওয়া থাকবে। ঠিক আছে, এই সবগুলো কিন্তু বিষয় সুন্দরগত বিষয়ভিত্তিক কি দেওয়া থাকবে, পার্থক্য দেওয়া থাকবে, ভেজাল বাদ দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, এবার সমাধান করবেন। এখানে আমাদের হচ্ছে ধারার হচ্ছে কি সাধারণ সূত্র সমূহ। একটা হচ্ছে সমান্তর ধারা, দেখেন দেখেছে এ এন ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখেছে এ এন ইকুয়াল টু এ এন সরি এ আর এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এখন এটা নিয়ে বিস্তারিত এখন আলোচনা আমরা করবো না, কারণ এটার জন্য আপনাদেরকে অনেক ক্লাস করাইতে হবে এবং সেটা করাতে হবে। এখন বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই। শুধু মনে রাখবো যে আপনার সূত্রগুলো মনে রাখবেন। হ্যাঁ, সূত্র কি করবেন? সূত্র সবগুলো পড়ে ফেলবেন। ঠিক আছে, সূত্র কি করবেন? সবগুলো পড়ে ফেলবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখন এই যে প্যাটার্ন খুঁজবেন, হ্যাঁ, যে কটা প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্নটা হচ্ছে কি ধারার প্রশ্ন, 2 নম্বর হচ্ছে সম্পর্ক নির্ণয়, 3 নম্বরটা হচ্ছে দিক নির্ণয়, 4 নম্বর হচ্ছে কি ক্যালেন্ডার বা ঘড়ি। ঘড়ির কাঁটাতে এখন বাজে হচ্ছে ধরেন এরকম একটা ঘড়ির কাঁটা দেওয়া আছে, হ্যাঁ, ঘড়ির কাঁটা দেওয়া আছে, এরকম একটা ঘড়ির কাঁটা দেওয়া আছে। তাহলে বলতেছে যে ঘড়িতে বাজে এখন হচ্ছে 3টা 15 মিনিট, তাহলে কত ডিগ্রি কোণ আছে, কত ডিগ্রি কোণ আছে। ঠিক আছে, এই টাইপের কি হইতে পারে, অবশ্যই অবশ্যই প্রশ্ন হইতে পারে। আশা করি আপনারা সবাই কি করতে পারছেন, বুঝতে পেরেছেন। ঠিক আছে, এরপর হচ্ছে স্থানিক যুক্তি ও হচ্ছে চিত্র বিশ্লেষণ। একটা ডান পাশে আমরা সূত্র, একটা ব্রেইনের চিত্র দেখতে পাচ্ছি, বাম পাশে ভিজুয়াল লজিক এবং আয়ত্তকারিত বিষয় হচ্ছে আপনার ব্রেইন কতটুকু কি করতে পারে বলতো। এখানকার এই যে ভিজুয়াল লজিক, এটার মূল উদ্দেশ্য কি, এটার মূল উদ্দেশ্য আসলে কি? আচ্ছা, মূল উদ্দেশ্য আসলে কি? মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে যে হচ্ছে যে আপনার হচ্ছে আপনার ব্রেন কতটুকু প্রসেস করতে পারে, কি করতে পারে, ডেটা প্রসেস করতে পারে। ঠিক আছে, ডেটা প্রসেস করতে পারে। এর মধ্যে আমরা কয়েকটা ভিজুয়াল লজিক দিতে পারি, অর্থাৎ আমরা যেটাকে সাইকোলজিক্যাল বিষয় বলি। হ্যাঁ, ভালো করে দেখে নেন, যারা চাকরি পরীক্ষা দিবেন, আইসিসি পরীক্ষা দিবেন, ভবিষ্যতে বিসিএস দিবেন, আপনাদের সবার কিন্তু কি অবশ্যই অবশ্যই প্রয়োজন। দেখেন প্রথমে আসবে কি মিরর ইমেজ, ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে পরিবর্তিত হবে, কিন্তু উপরে নিচে সবকিছু সবাই কি থাকবে একই রকম থাকতে পারে, বা উপরে নিচে হইতে পারে। ঠিক আছে, লেখা উল্টে থাকতে পারে, সেটা দেখতে পারে। ওয়াটার ইমেজ, উপর এবং নিচে উল্টে যাবে, কিন্তু ডান এবং বামে কি থাকবে, অপরিত থাকবে। এরপর হচ্ছে প্যাটার্ন কম্পোজিশন, চিত্রের ঘূর্ণন, রোটেশন, মানে 900 নাকি 1800 তা আপনারা লক্ষ্য করতে পারবেন। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে ফিগার কাউন্টিং, ত্রিভুজ বা চতুর্ভুজ গণনার ক্ষেত্রে শর্টকাট জ্যামিতিক ট্রিক্স ব্যবহার করুন। ত্রিভুজ কতটা, প্যাটার্ন কতটা। মিরর বিষয়টা হচ্ছে যে এরকম এরকম 2টা চিত্র থাকে অনেক সময়। আপনাদের ক্ষেত্রে অনেকে আসে, অনেক ক্ষেত্রে আসে না, খুব রেয়ারলি আসে। তারপর আলোচনা করব। দেখা যাচ্ছে এই পাশে লেখা আছে 2, এ পাশে হয়ে যাবে এরকম 2। বুঝতে পারছেন আমার কথা? দেওয়া থাকবে পরীক্ষা হলে, দেওয়া থাকবে শুধুমাত্র এইটা। হ্যাঁ, পরীক্ষা হলে কি দেওয়া থাকবে বলেন তো? দেখা যাচ্ছে শুধুমাত্র দেওয়া আছে হচ্ছে কি এইটুকু দেওয়া আছে। আপনাকে তখন ফাইন্ড আউট করতে বলবে যে তাহলে এইটাও
বের করো। বুঝতে পারছেন আমার কথা? এরকম টাইপের। ওয়াটার ইমোজি সেম, প্যাটার্ন কমপ্লিশন সেম। প্যাটার্নের ক্ষেত্রে আরো অনেক কিছু থাকে। যেরকম থাকে ধরেন আপনার হচ্ছে এ, তারপরে হচ্ছে সি, তারপর হচ্ছে এফ, এরকম করে প্রশ্ন আসতে পারে। মাঝখানে ডট দিয়ে। তাহলে বলবে যে ভাইয়া তাহলে এর পরেরটা কি হবে? তাহলে এর পরেরটা সংখ্যা কি হবে? চিত্রে খেয়াল করেন তো, এরপরে কি? বি বাদ গেছে। সির পরে ডি আর ই বাদ গেছে। এফ এর পরে কি বাদ যাবে? এফ এর পরে কি বাদ যাবে? এফ, জি, এইচ। তারপর হচ্ছে কি বাদ যাবে? জি, এইচ, আই। তিনটা বাদ যাবে। একটা, দুটা, তিনটা। কয়টা বাদ গেল? এক, এটা হচ্ছে দুই, এটা হচ্ছে কয়টা? তিনটা বাদ গেল। তাহলে কি হবে? এফ এর পরে আই, এখানে জে। কোশ্চেন মার্কের এখানে জে। দেখে অনেক কঠিন মনে হয় না? বাট আসলে অনেক কঠিন, অনেক ইজি। ঠিক আছে? ঠিক আছে? ডান পাশের ব্রেনটা দেখেন, এটা হচ্ছে আমাদের ব্রেন কিভাবে কাজ করে, এই যে একটা ছবি দেওয়া ছিল। ঠিক আছে? নেক্সট আমরা চলে আসলাম আমাদের আইসিটি এবং গভীর বিশ্লেষণের ক্ষেত্রে। কি আসলাম বলুন তো? আইসিটি এবং গভীর বিশ্লেষণের ক্ষেত্রে। ঠিক আছে? এখন আইসিটি বা গভীর বিশ্লেষণ এই জিনিসটা কিভাবে কাজে লাগে, বা আইসিটি আসলে আমাদের পরীক্ষা কতটুকু আসে, আইসিটি নিয়ে একটু চিন্তা ভাবনা করি আগে। হ্যাঁ, আইসিটি নিয়ে একটু চিন্তা ভাবনা করি। চিন্তা ভাবনা করবো সেটা হচ্ছে আইসিটি কোন কোন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আমরা কিন্তু অলরেডি বুঝে গেছেন না? আইসিটি যে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কোন কোন পরীক্ষার জন্য, কোন কোন পরীক্ষা, হ্যাঁ কোন কোন পরীক্ষা। ঠিক আছে? নাম্বার ওয়ান, হচ্ছে আপনাদের বিইউপিতে গুরুত্বপূর্ণ। নাম্বার টু হচ্ছে আপনাদের জেইউতে গুরুত্বপূর্ণ। নাম্বার থ্রি হচ্ছে আপনাদের আর ইউতে গুরুত্বপূর্ণ। নাম্বার ফোর হচ্ছে সিইউতে গুরুত্বপূর্ণ। এবং নাম্বার ফাইভ হচ্ছে কথা বলেন তো, নাম্বার ফাইভ কি? অবশ্যই 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 যদি কেউ ফার্স্ট টাইমার থাকেন, ইয়েতে বলেন ডিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কি কি আসে? খুবই খুবই সহজ প্রশ্ন আসে। কি কি ধরনের প্রশ্ন আসে? কি ধরনের প্রশ্ন আসে? খুবই সহজ প্রশ্ন আসে। খুবই সহজ প্রশ্ন আসে। হ্যাঁ, কিন্তু আমরা কি করি না, আমরা ওইভাবে পড়াশোনা করি না। আমরা একটু দেখবো প্রশ্নের বিষয়গুলো, একটু আমরা দেখবো। প্রথমটা হচ্ছে কি আসে বলেন তো? বাইনারি আসে। হ্যাঁ, বাইনারি এখানে একটু মনে হয় স্লাইডটা হয়ে গেছে। হ্যাঁ, আপনারা একটু জিনিসটা বুঝে নেবেন। বাইনারি যে বিষয়টা, সেটা আসলে বাইনারি কয় ধরনের? বোঝা যায় দুই ধরনের। বাইনারি সংখ্যা কয়টা? দুইটা। একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে এক। এই বাইনারির মধ্যে আবার মানে ইয়ে আছে, সেটা হচ্ছে অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। ঠিক আছে? অক্টাল সংখ্যা কয়টা? আটটা। কি কি দেখতে পাচ্ছি? শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। সাত পর্যন্ত, শূন্য থেকে সাত পর্যন্ত কি আমরা দেখতে পাচ্ছি? বাইনারি দেখতে পাচ্ছি। এরপর আমরা কি দেখতেছি? ডেসিমাল। ঠিক আছে? ডেসিমাল কি দেখতে পাচ্ছি? দশটা। দশটা মানে কি? শূন্য থেকে নয় পর্যন্ত সবগুলো লিখে দেখানো। সবগুলো কেন লিখে নেয়? আহ, সবগুলো কেন লেখে নেই হেক্সাডেসিমেল? কারণ হচ্ছে অতগুলো লেখার প্রয়োজন নেই। তারপর হচ্ছে হেক্সাডেসিমেল, শূন্য থেকে নয় পর্যন্ত যেগুলো আছে সবগুলো আপনারা কি করবেন? দেখে নেবেন। তারপর হচ্ছে হেক্সাডেসিমেল হচ্ছে কত? 16। শূন্য থেকে নয় পর্যন্ত এ বি সি ডি ই এফ। ঠিক আছে? শূন্য থেকে নয় পর্যন্ত, এবং হচ্ছে কি এ থেকে এফ পর্যন্ত না, আরো বিস্তারিত আছে। হ্যাঁ, প্রথম হচ্ছে আপনার 10টা, এ থেকে প্রথম 10টা যে কয়টা আছে সবগুলো আপনি কি বলি? হেক্সাডেসিমেল সংখ্যা হিসেবে আমরা ধরতে পারি। ঠিক আছে? আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন আসি ভাইয়া ডিজিটাল ডিভাইস এবং লজিক গেট নিয়ে। আচ্ছা, লজিক গেট এবং ডিজিটাল ডিভাইস, ঠিক আছে, এই দুটা কিভাবে আসলে কাজ করে? তো আমরা আসলে জানি যে প্রতিটি ডিভাইস, কি বলেন তো, প্রতিটি ডিভাইস কি করে বলেন তো? ইলেকট্রনিক ভাবে কি করে? কাজ করে। হ্যাঁ, এবং তাদের প্রত্যেকটা সার্কিটের কাজ করার জন্য একটা গেট আছে। তারা একটা কি গেট ফোন করে বলুন তো? এটা অ্যান্ড, অর, নট, ইউনিভার্সাল, নন অ্যান্ড নর, যে কোনো ধরনের গেট এরা ইউজ করতে পারে। এই গেটের কাজ কি? এটার কাজ হচ্ছে যে এক ধরনের ডেটা ইনপুট আর এক ধরনের ডেটা মানে এক্সপোর্ট করা। ঠিক আছে? ডেটাকে প্রসেস করা, বিভিন্ন ধরনের কাজে করে থাকা। প্রতি বছর আপনারা দেখবেন যে এই লজিক গেট ডিজিটাল ডিভাইস থেকে কটা প্রশ্ন থাকে বলেন তো? দুইটা থেকে তিনটা প্রশ্ন থাকে। বিশেষ করে যদি ন্যান্ড বা নর গেট বা সার্বজনীন, তা বোঝা অত্যন্ত জরুরি এবং এই ক্ষেত্রে খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ক্ষেত্রে আসে। এই জন্য আমরা কি করবো? ইন ফিউচার ক্লাসে এবং বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? অ্যান্ড
সব ইনপুট যদি এক হলে তাহলে কি হবে, আউটপুট এক হবে। অর এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে যে কোনো একটি এক হলে আউটপুট কি হবে, ওয়ান হবে। যে কোনো একটা, এটা তো কি অল, ধরেন একটা গেট, দুটা গেট, তিনটা গেট, এটা এক এক এক, এটা সবগুলো আউটপুট কি হবে, এক। তার দেখা যাচ্ছে তিনটা গেটে আছে, দেখা যাচ্ছে শূন্য শূন্য, বাট আছে একটা এক, তাহলে কি হবে, এটার আউটপুট হবে কি, এক। ঠিক আছে। এই যে নটের ক্ষেত্রে কি হবে, দেখা যাচ্ছে যদি ইনপুট হয়, যদি দেখা যাচ্ছে এক 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 ইনপুট হয়, তাহলে এটা আউটপুট কি হবে, এক 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 আউটপুট হবে। ইউনিভার্সাল ক্ষেত্রে ন্যান্ড আর নট গেট দিয়ে যদি যে গেট তৈরি সম্ভব, সব গেটই একই রকম ভাবে কাজ করবে। ঠিক আছে। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, এভাবে শর্টকাটে আলোচনা করে দেখতে হবে না। আমরা ডান পাশে যে একটা চিত্র দেখতে পাচ্ছি, এই চিত্রটা কিন্তু পুরোটা এটা লজিক গেটের। ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে। এবং অবশ্যই অবশ্যই কি করবেন, আইসিটি বইটা ভালোভাবে রিডিং করবেন এগুলো করার জন্য। ওকে। এরপর আসবো আমরা এইচটিএমএল। এখানে এইচটিএমএল আরো বেশি কিছু জিনিসপত্র ছিল, যাই হোক। এইচটিএমএল সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওর ট্যাগ গুলো ইউজ করা। ঠিক আছে। প্রত্যেকটা ট্যাগ ইউজ করা। আর আপনারা একটা কি শিখবেন, সেটা হচ্ছে আপনারা বেসিক এইচটিএমএল কি শিখবেন বলেন তো, বেসিক এইচটিএমএল কোডিং আপনারা শিখবেন। ঠিক আছে। ওকে। তাহলে যদি এইচটিএমএল কোডটা শেখেন, তাহলে পরীক্ষায় সাধারণত সর্বোচ্চ কি আসে, যে নিচের কোনটি হচ্ছে ছবি, কোনটি ছবি যোগ করার ট্যাগ, কোনটি ছবি যোগ করার ট্যাগ, তারপর হচ্ছে নিচের কোনটি লিঙ্কের ট্যাগ, এই সবগুলোর প্রশ্ন কি হয় সচরাচর আসে পরীক্ষায়। ঠিক আছে। তো এগুলো না তো টেনশন করার কোনো রিজন নাই, এগুলো আমরা আসি সমাধান করে দেবো। আচ্ছা, সরি গাইস, আমার অবস্থা একটু মনে হচ্ছে হালকা হালকা খারাপ, অসুবিধা নেই। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের হচ্ছে নেটওয়ার্ক টপোলজি বা কমিউনিকেশন। ঠিক আছে। নেটওয়ার্ক টপোলজি বা কমিউনিকেশন, এরপর হচ্ছে কি একটা হচ্ছে স্টার টপোলজি। টপোলজি সিস্টেমটা কি হচ্ছে, সেটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই বা কম্পিউটার নেটওয়ার্ক। কি নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্ক কি কাজ করে, যেভাবে কাজ করে, হ্যাঁ, যেভাবে কাজ করে সেটা হচ্ছে, দেখেন স্টার টপোলজি দেখতে পাচ্ছি, রিং টপোলজি দেখতে পাচ্ছি, ম্যাশ টপোলজি, বাস টপোলজি দেখতে পাচ্ছি। টপোলজিটা হচ্ছে কিভাবে ইন্টারনেট কমিউনিকেশন কাজ করে। প্রথমে যদি আমরা স্টার টপোলজি দেখি, যে দেখেন ছোট্ট করে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কয়টা কম্পিউটার, একটা কম্পিউটার, দুইটা কম্পিউটার, তিনটা কম্পিউটার, চারটা কম্পিউটার, পাঁচটা কম্পিউটার। এখানে মোটামুটি কয়টা কম্পিউটার দেখতে পাচ্ছি বাচ্চারা, পাঁচটা কম্পিউটার দেখতে পাচ্ছি। ঠিক আছে। এখন এই কম্পিউটারের কাজ কি, এখানে হাব কিন্তু কেন্দ্রে একটা দেখছেন। তো স্টার টপোলজি কি হয়, কেন্দ্রে একটা হাব থেকে, অর্থাৎ যেখান থেকে কানেকশন সবগুলোতে পাই, এটা হচ্ছে স্টার টপোলজি। তারপর হচ্ছে কি বলেন তো, মেশ টপোলজি। মেশ টপোলজির কাজ কি, এই যে দেখেন প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকের সাথে কানেক্ট। ধরেন এই কম্পিউটার বাতিল হয়ে গেল, তার মানে কি, এটা চলবে, এটা চলবে, এটা চলবে, এটা চলবে। ঠিক আছে। এটা বাতিল হয়ে গেল। আবার যদি ধরেন মনে করেন যে কোনো একটা বাতিল হয়ে গেল, এটা বাতিল হয়ে গেল, তাহলে বাদ বাকিগুলো চলবে। মেশ টপোলজির সুবিধা হচ্ছে যে এখানে সবগুলো যুক্ত থাকে, হ্যাঁ, সবগুলো কি হয়, একে অপরের সাথে সাথে কি থাকে, যুক্ত থাকে, যুক্ত থাকে। আর যদি যদি কি হয়, যদি একটা বিচ্ছিন্ন হয়, কি হয়, যদি একটা বিচ্ছিন্ন হয়, তবুও বাকিগুলো থাকে। ঠিক আছে, বোঝা গেছে। তারপর দেখেন বাস টপোলজি, যেটাকে আমরা বলি বাস টপোলজি, সেটা হচ্ছে কি একটা সিঙ্গেল লাইন এবং সবগুলো সাথে সাথে কি হয়, যুক্ত হয়। ঠিক আছে। কমিউনিকেশন মোডের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে কি বলেন তো, সিমপ্লেক্স একমুখী, হাফ ডুপ্লেক্স, উভয়মুখী, একসম, এবং হচ্ছে ফুল ডুপ্লেক্স বা মোবাইল ফোন। সিমপ্লেক্সটা হচ্ছে কি একমুখী, একমুখী কমিউনিকেশন। একমুখী কমিউনিকেশন যেরকম হচ্ছে আপনার রেডিও, তারপর হচ্ছে আপনার টেলিভিশন। এদের মাধ্যমে কি হয়, আপনি শুধুমাত্র একদিকে নিউজ পাঠাইতে পারেন, অপরদিক থেকে টেলিভিশনের সামনে যদি আমি দাঁড়াই বলি যে আমি এটা চাই না বা এটা এই নিউজটা বন্ধ করে, তাহলে কি টেলিভিশনে যারা মানে করতেছে তারা কি বন্ধ করবেন না। ওটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে ওয়াকি টকি। কি হচ্ছে বলেন তো, ওয়াকি টু ওয়াকি, এই টাইপের যন্ত্রটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স। এবং ফুল ডুপ্লেক্স হচ্ছে কি মোবাইল ফোন, যেখানে আমরা কথা শুনতেও পারি, আবার আমাদের কথা পাঠাতেও পারি। ঠিক আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে। হুম। আর কোনো কনফিউশন আছে, আর কোনো কনফিউশন আছে, নয়।
ঠিক আছে, এখানে এক প্রশ্ন এবং উত্তর, যেহেতু এটা একটা রেকর্ডেড ক্লাস, তো প্রশ্ন উত্তরের কোনো প্রয়োজন নাই। তবুও তোমাদের সকলের জন্য সাজেশন, সেটা হচ্ছে তোমরা কি করবা, অবশ্যই অবশ্যই তোমরা এই ঈদের আগে ঈদের আগে সকল প্রশ্ন ব্যাংক কি করবো বলো তো, প্রশ্ন ব্যাংক শেষ করবা। কি করবা, অবশ্যই অবশ্যই শেষ করবা। ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে কি করবা, আমাকে ইনবক্সে জানাবা, আমাকে ইনবক্সে ফেসবুকে জানাবা। ঠিক আছে, হ্যাঁ, তো ফেসবুক, হ্যাঁ, জানাবা। আসসালামু আলাইকুম আপনাদের সকলকে। আমি জহুল হাসান সাকিব, টপার্স গাইডের পক্ষ থেকে।